স্বাগত ডেডলাইন ঢাকায়। আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন পোশাক, নতুন সাজগোজ, আর সেই পোশাকেও থাকতে হবে বৈচিত্র্য। বৈচিত্র্যময় পোশাক তৈরিতে কাজ করে ফ্যাশন হাউসগুলো। ক্রেতারাও চায় তার ঈদের পোশাক হবে আকর্ষণীয়, ফ্যাশনেবল। ঈদ ফ্যাশনের নানা দিক নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ডিজাইনার ও গবেষক চন্দ্রশেখর সাহা, আছেন মডেল এবং অভিনয় শিল্পী শাবনাজ সাদিয়া ইমি, তিনি কিছুক্ষণ পর আমাদের সঙ্গে যোগ দেবেন, এবং সাদা কলার ব্যবস্থাপনা পরিচালক আজহারুল হক আজাদ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। চন্দ্রশেখর দাদা, আপনাকে দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই। বাংলাদেশের যেই পোশাকের যে ফ্যাশন এবং ডিজাইনের, আপনি অন্যতম পথিকৃৎ হিসেবে এখানে কাজ করছেন, এবং ঈদের ফ্যাশনের, ঈদের পোশাকগুলি তৈরির এই শুধুমাত্র ঈদ কেন্দ্রিক ফ্যাশন ডিজাইনটি বাংলাদেশে কবে থেকে শুরু হলো? বাংলাদেশ কবে থেকে বাংলাদেশ হলো, যদি আপনি সেটা ভাবেন তো তাইলে ৭১। ৭১-এর আগেও তো এই দেশটা ছিল, মানুষগুলো তো ছিল, ঈদও তো ছিল। তাহলে সবসময় ঈদে নতুন পোশাক পরার যে একটা রীতি বা চল বা আকর্ষণ বা ইচ্ছা, এটা সবসময়ই ছিল। এখন বিষয়টা বোধহয় এইভাবে ভাবা যেতে পারে যে বাংলাদেশ হওয়ার পরে ঈদের পোশাক কেনার জন্য যে নতুন ধারণার উদ্ভব হলো যে কোথা থেকে কিনবো। নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, আবার নতুন নতুন মলগুলো হলো। তারপরে ফ্যাশন ইন্ডাস্ট্রি নামে একটা ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার মতো সম্ভাবনা তৈরি হলো। ছোট ছোট প্রাতিষ্ঠানিক উদ্যোগ তৈরি হলো যারা বিষয়টি নিয়ে কাজ করবে। এইভাবেই কিন্তু ৩৫ বছর ধরে ধীরে ধীরে আজকের এই অবস্থানটা তৈরি হয়েছে। এবং সেই অবস্থানটা সাথে সাথে আগে পত্রপত্রিকায় যদি আপনি অনেক পুরনো ইত্তেফাকের একটা সংখ্যা খোলেন আজকে থেকে ৩৫ বছর আগের অথবা ৩০ বছর আগের, সেখানে ফ্যাশন পাতা বলে কোনো পাতা ছিল না। তারপরে স্যাটেলাইট মানে টেলিভিশন একটা বিষয়, অত টেলিভিশন বিষয় তো তখনও ছিল না। সেই ক্ষেত্রে পোশাক পাওয়ার সুযোগ বা সূত্রগুলো বা কেন্দ্রগুলো বিভিন্নভাবে বিপণী কেন্দ্রগুলো থেকে আসতো, এখনও তাই আসে। তার সাথে ব্র্যান্ড বলে একটা বিষয় যুক্ত হয়ে গেছে, যার কারণে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবার ঈদে কার কাছ থেকে আমি কিনবো। ডিসিশন মেকিংয়ের ব্যাপারে আমি আগেও গতবারও এই ধরনের একটা প্রোগ্রামে বলেছিলাম, সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে 20 বছর আগেকার সিচুয়েশন আর আজকের সিচুয়েশনের মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। মানুষের অর্থনৈতিক অবস্থা পরিবর্তিত হয়েছে এর মধ্য দিয়ে। সেখানে হচ্ছে ক্রয় ক্ষমতার বিষয়, যে একটা পাঞ্জাবি 10 বছর আগে কি দামে কেনা যেত, কেনা বেচা হতো, কত উঁচু দাম পর্যন্ত হতে পারতো, সেটার একটা রূপরেখা ছিল। কিন্তু এখন কোথায় গিয়ে পাঞ্জাবির দাম শেষ হবে সেটা বলা, সেটা নির্ধারণ করা মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, সেটাই। কোথায় আমরা একটু যারা ব্র্যান্ড নিয়ে আছেন তাদের সাথে কথা বলি যে আজাদ ভাই, আপনারা তো এই দেশীয় পোশাকের সাথে বিদেশি পোশাকেরও প্রতিযোগিতায় নামতে হয়। বাংলাদেশের বাজারে যেমন ভারতীয় অথবা পাকিস্তানি অথবা অন্যান্য দেশের পোশাকও যেমন আছে, আপনারা দেশীয় পোশাক নিয়ে মূলত আপনাদের ব্র্যান্ডগুলি তৈরি করতে। এই যে প্রতিযোগিতার জায়গায় আপনাদের অবস্থানটা কি রকম? আসলে মুক্তবাজার অর্থনীতিতে সবাই থাকবে এবং আমরা সেই প্রতিযোগিতায় আসলে থাকতে চাই, কিন্তু আসলে এই প্রতিযোগিতায় বিষয়টা আসলে এরকম করে দেখা দরকার যে সেটা হলো আসলে ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড একটা ব্যাপার আছে। আমি যখন আসলে প্রতিযোগিতা করছি, আমি আসলে বিদেশি ব্র্যান্ডের সঙ্গে আসলে প্রতিযোগিতা করছি। আমি যখন আসলে দেশীয় ব্র্যান্ডের কথা বলছি, তখন আমাকে বলতে হবে বিদেশি ব্র্যান্ডের কথা, সেটা আমার প্রতিবেশী দেশে হোক বা দূরের দেশে হোক। আবার আমি যখন নন ব্র্যান্ডের কথা বলছি, যেটা একটু আগে শেখরদা বললেন যে শুরু হয়েছিল, যেরকম ধরেন যে নিউ মার্কেট কিংবা এলিফ্যান্ট রোড, এখন ধরেন সদরঘাট, কেরানীগঞ্জ, উর্দু রোড, এইখানে কিন্তু আমাদের বিশাল বাজার এই দেশীয় পোশাকের, এবং সেটার সঙ্গে আপনি যখন তুলনা করবেন তখন হয়তো আমাদের প্রতিবেশী দেশে আমরা দেখতে পাই যে যারা একটু উচ্চবিত্ত তারা দেশের বাইরে ঈদের শপিং করতে যান, যারা মধ্যবিত্ত তারাও দেশের মধ্যে চেষ্টা করেন যে একটু বিদেশি ব্র্যান্ডের জিনিস তারা কিনতে পারেন কিনা। নিম্নবিত্ত অথবা মধ্যবিত্তরা মূলত ব্র্যান্ডের, সব ধরনের ক্রেতাকে কেন দেশীয় ব্র্যান্ডগুলি টানতে পারছে না? আমাদের এখানে আসলে এই দেশীয় ব্র্যান্ডের বিষয়টা খুব বেশি দিনের তো হয়নি, এর সময়টা আসলে খুব অল্প। এবং এখানে আসলে আমরা যারা কাজটা করছি তারা আসলে যেহেতু দেশীয় পোশাকের উপরে এবং বিশেষ করে দেশীয় ফ্যাব্রিক, দেশীয় অন্যান্য ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করি, সেখানে কিছুটা সীমাবদ্ধতা আছে, যেগুলো দিয়ে এখন এটা যেরকম আমাদের সীমাবদ্ধতা, আবার আরেকটা দিক দেখবার আছে যে আসলে সব
শ্রেণী ক্রেতার জন্য তো আসলে আমি কাজ করছি না। প্রত্যেকটা ব্র্যান্ড তার একটা ক্রেতার টার্গেট করে নেয় যে আমি এই টার্গেটে আসলে কাজটা করব, এবং সেখানে আসলে সেখানে ক্রেতাদেরও মানসিকতার বিষয় আছে। হ্যাঁ, মানে যে মানুষ আসলে ধরেন যে লেহেঙ্গা পরবে, সে মানুষ তো আসলে দেশীয় ব্র্যান্ডের জিনিসটা পরবে না। হ্যাঁ, এবং আমাদের কাছে কিন্তু আসলে আমরা বোধহয় মোটামুটি সন্তুষ্ট যে আমরা যাদেরকে নিয়ে কাজ করছি, যাদের জন্য করছি, তারা response করছে। রেসপন্স করছে। চন্দ্রশেখর দা, এই বছর কি ফ্যাশনের কোনো বিশেষ ট্রেন্ড আছে? কারণ আমরা দেখি যে ট্রেন্ড ঘুরে ঘুরে আবর্তিত হয়। এবার কি কিছু চোখে পড়েছে আপনার? আমার কাছে কিন্তু ঘুরে ঘুরে আবর্তিত হয় এই বিষয়টাও ঠিক সঠিক মনে হয় না। আচ্ছা। মানে আমরা যদি এইভাবে ভাবি যে সালোয়ার কামিজ নিচের দিকে নামছে প্রতি বছর, তো নামতে নামতে কোথায় নামবে? পায়ের পাতা পর্যন্ত নামবে, এরপর তো আর নামার জায়গা নেই। এরপর কি হবে? তার পরের বছর, যেই বছর পা ছুঁই ছুঁই লেংথ আসবে, এটাই ফ্যাশন এখন যেমন হচ্ছে। এর পরের বছর এবার উঠতে হবে। তো ওই বিষয়টাকে আমরা বলি, আপনি যেটা বললেন যে ঘুরে ফিরে এটা কিন্তু রোল হচ্ছে, রোল কিন্তু ঠিক হুবহু হয় না। এটা আঙ্গিক পরিবর্তন হয়, অনেক ধরনের পরিবর্তন হয়, নতুন ম্যাটেরিয়াল আবিষ্কার হয়, মানুষ সেইটাতেও যায়। এইবার প্রতি বছরের মতো এবারও অনেক নতুন বিষয় এসছে, এবং দেশীয় ব্র্যান্ডগুলো সেই বিষয়গুলিকে যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করেছে গত 6 মাস 8 মাস 9 মাস 10 মাস ধরে। কারণ ঈদের পোশাকটা কিন্তু রমজানের 1 তারিখ থেকে তৈরি হয় না, এটা তৈরি হয় অনেক কিন্তু পিছন থেকে। তো তখন ওদের স্টাডি থেকেই তারা ওই বিষয়টা নিয়ে ভেবে চিনতে যে এই বছর 2015 রোজার ঈদে আমরা বাংলাদেশকে কি দেব, ওরা সেভাবে তাদের আরেকটা প্রস্তুতিটা প্রসঙ্গে তৈরি একটু করে। আসতে চাই যে ভারতীয় সিরিয়ালের অনেক প্রভাব দেখি পোশাকে। ভারতীয় সিরিয়ালে একটা নায়িকা একটি ড্রেস পরলো, সেই ড্রেসের নামে বাংলাদেশে একটি ড্রেস তৈরি হলো এবং ঈদের বাজারে ব্যাপক কাটতি দেখা যায়। কিন্তু বাংলাদেশে কোনো সিরিয়ালের কোনো পোশাকের কিন্তু আমরা এরকম চল দেখি না, বা বাংলাদেশের নায়িকা এরকম একটি ড্রেস পরেছে সেই রকম একটি ড্রেস ক্রেতারা কিনতে চাইছেন, সেটিও আমরা খুব বেশি দেখি না। এটার কারণ কি? না, এখানে আপনি একটু এটা ভাবতে হবে, এটা ভাবনার বিষয়। সেটা হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালের পোশাক কপি করছে কে, তাদের ক্রেতা কারা, এবং তারা কি বুটিক বা ফ্যাশন হাউসের ওরা, নাকি সাধারণ এবং জেনারেল মার্কেট যারা অপারেট করে, ওরা কিন্তু বিরাট, ওরা সংখ্যায় অনেক বড়। তো তাদের কাছে মূল বিষয়টা হচ্ছে ওদের তো আর ডিজাইন সেল নাই, ওদের রিসার্চ সেলও নাই, ওদের ডিজাইনারও নাই, ওদের স্টুডিও নাই। তো তাদের ওরা আগ্রহটা বা নতুন আইডিয়া কোথায় পাবে? হয় পাবে গত বছর বাংলাদেশের ব্র্যান্ডরা যা করেছে, ওইটা হচ্ছে তাদের একটা আইডিয়ার জায়গা। আরেকটা হচ্ছে চলমান সিরিয়ালে যা যা আসছে সেটাকে একটা হাইপ তৈরি করে ওইখান থেকে কিছু তৈরি করা। এটার সাথে কিন্তু মূল বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি যেটা ডিকটেশন দেয়, তার কিন্তু কোনো সম্পর্ক নাই। কারণ তবে একই সঙ্গে বোধহয় যে বিষয়টা আপনি বললেন, আমি বলছি যে আপনি যদি প্রতিবেশী দেশে দেখেন, সেখানকার যারা ডিজাইনার কিংবা বড় ব্র্যান্ডের তারা তো এই নামে নিশ্চয়ই পোশাক না করছে না, না। প্রশ্নই আসে না। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা অনেক সময় এটা নিয়ে নিজেরা হাস্যরস করি যে এখন এই এই এশিয়ার এই জোনের মার্কেটে ফ্যাশন ডিজাইনারের চাইতে কস্টিউম ডিজাইনাররা, ফিল্মের যে কস্টিউম ডিজাইনাররা, তাদের গুরুত্ব অনেক বেশি হয়ে গেছে। কস্টিউম ডিজাইনারদের গুরুত্ব বাংলাদেশে কেন কম তাহলে? এইখানে একটু প্রফেশনালিজমের বিষয় আছে। সেটা হচ্ছে যারা আমাদের এফডিসিতে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে কস্টিউম ডিজাইন করে, তাদেরকে তাদের নিজস্ব বিষয়ের চাইতে তাদেরকে যিনি ইনভেস্টর, যাকে আমরা প্রযোজক বলছি, আর যিনি ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর, তাদের অনুশাসনের মধ্য দিয়েই কাজ করতে হয়। অন্যান্য দেশে কিন্তু কস্টিউম ডিজাইনারের সম্পূর্ণ স্বাধীনতা আছে। মানে আমরা এরকম গল্প শুনি, নাটক কিংবা সিনেমা করতে গেলে তখন কস্টিউমের কোনো বাজেট থাকে না, আর সবই বাজেট। হ্যাঁ, সবই বাজেট থাকে। তাহলে তো আসলে আপনি ওখানে ভালো কিছু পাবেন না। আমাদের দেশে আমরা দেখতে পাই যে আমাদের দেশেই কোনো পোশাক তৈরি হচ্ছে, সেই ব্র্যান্ডের ডিজাইন হয়তো আমাদের দেশেই করা হচ্ছে, কিন্তু আমরা ঢাকার একটু পুরান ঢাকা অথবা কেরানীগঞ্জে দেখি যে অনেক ইন্ডাস্ট্রি, মানে ছোট ছোট কারখানায় যে পোশাকগুলি তৈরি হচ্ছে সেগুলি হয়তো বিদেশি কিছু ডিজাইনের আদলে পরে মার্কেটে যখন আসে তখন এটি বলা হয় যে এটি থাইল্যান্ডের ড্রেস, এটি চাইনিজ ড্রেস। এটি কেন আজাদ ভাই? এটি আসলে আমাদের জাতিগত সীমাবদ্ধতা। কারণ আমরা মানসিকভাবেই মনে করি যে বিদেশি যে কোনো জিনিস হলে ভালো,
এখন যখন আসলে এই যে আকাশ সংস্কৃতির কারণে যে এই ফিল্মের জিনিসগুলো নিয়ে আমরা বেশি উচ্ছ্বসিত হই, আমাদের যে একেবারে নিম্ন বিত্তের যে মানুষজন আছেন তারা আসলে ওইটার প্রতি বেশি ঝোঁকেন। এবং আমাদের এই যে জায়গাগুলোর কথা বললেন যে মিরপুর, কেরানীগঞ্জ, সদরঘাট, এরা আসলে মনে করে তারা আসলে মার্কেটটা ধরার জন্য, যেটা একটু আগে দাদাও বললেন যে বিষয়টা হয়েছে যে তাদের তো আসলে কোনো আইডিয়া নেই, আর&ডি নেই তো। হ্যাঁ, তো যার ফলে তারা তো আসলে এটাই করবে। এবং একইভাবে আমি বলি যে সেটা হলো আপনি কলকাতায় গেলে দেখবেন যে বলবে যে এমুক ডিজাইনের শাড়ি বিক্রি হচ্ছে, নাম আছে, হ্যাঁ, যে হয়তো সব্যসাচীর শাড়ি, সত্যপালের শাড়ি। এখন সত্যপাল কিংবা সব্যসাচী আসলে কিন্তু ওই নিউ মার্কেটের জন্য প্রোডাক্টটা তৈরি করেননি, উনি উনার হাউজের জন্য করেছেন, ওই নামটা এখানে ব্যবহার হচ্ছে। আমাদের এখানে আসলে মিডিয়ার কারণে যে এই বাইরের সিরিয়ালগুলো অনেক বেশি দেখে, যার ফলে মানুষের একটা আগ্রহ। আমরা আবার আলোচনায় ফিরবো চন্দ্রশেখর দা, আমরা একটা বিরতি থেকে ফিরে আসি। ডেডলাইন ঢাকায় নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন ডেডলাইন ঢাকা। শেখরদা, বিরতির আগে আমরা কথা বলছিলাম এবং বিরতির ফাঁকেও কিছু কথা বলছিলাম যে আমরা বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষ দেশগুলির একটি। আমরা মূলত তাদের ফরমাইশ অনুযায়ী ড্রেসটি এখানে সেলাই করি, সেলাইয়ের কাজটি মূলত আমাদের করা হয়, কিন্তু বাংলাদেশের ডিজাইন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে যাওয়ার সম্ভাবনা কতটুকু? না, সম্ভাবনা যথেষ্ট। কারণ আমি বলবো আমার কিছু এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির সাথে মোটামুটি সম্পর্ক আছে অন্যভাবে। কিছু বন্ধুবান্ধব সেই ইন্ডাস্ট্রিগুলিতে তারা শেয়ার হোল্ড করছে। ওদের কথাবার্তা শুনে এবং কিছু স্টুডেন্টস, পুরনো স্টুডেন্টস যারা এখন ওখানে কাজ করছে মার্চেন্ডাইজার হিসেবে অনেকগুলো কোম্পানিতে, তাদের সাথেও কথা হলো। ওরা বলছে এতদিন ধরে যেই চলটা ছিল তারা সমস্ত ডিকটেশনগুলি স্পেকশিটের মাধ্যমে পাঠাতো, আমরা সেই অনুযায়ী কাটিং এবং সুইং করে প্রোডাক্টটা তাদেরকে পাঠাতাম। কিন্তু এর সাথে সাথে তাদের একটা রিকোয়েস্টও ছিল, সেই রিকোয়েস্টটা হচ্ছে যে তোমরা কিছু করো। তো তখন ওরা নাকি ইদানিং বেশ কিছু আইডিয়া করে পাঠাচ্ছে এবং তারা ওগুলি কিছু কিছু অ্যাকসেপ্টও করছে। তো তার মানে কাজটা কিন্তু শুরু হয়েছে। এছাড়াও কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কিছু কাজ আছে, যারা কিছু ডেনমার্কের, সুইডেনের কিছু কোম্পানি এখানে এসে ডিজাইন স্টুডিও করেছে এবং সেখানে আমাদের দেশের ছেলে মেয়েদের ওখানে রেখে এবং কিছু জিনিস চেষ্টা করছে যে আন্তর্জাতিক মানে পোশাক ভাবনাটা কি হতে পারে, কিভাবে ভাবতে হবে, কিভাবে কাজগুলি করতে হবে, এটার বেশ আমি বলবো ট্রেন্ড আপ, মানে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলি সেগুলো হচ্ছে এবং আগামীতে আপনি নিশ্চয়ই এটার সুফল পাবেন। আচ্ছা ভাই, আমরা মূলত দেখি যে আপনাদের প্রতিযোগিতা করতে হয় বিদেশ থেকে আসা যে ড্রেসগুলো, সেই ড্রেসগুলোর সাথে দেশীয় যারা ফ্যাশন ডিজাইনিং হাউসগুলো আছে তাদের প্রতিযোগিতা করতে হয়। সরকারি ক্ষেত্রে শুল্ক কিন্তু অনেক বাড়িয়েছে, বিদেশ থেকে যে পোশাকটি আসে সেই পোশাকের উপর শুল্ক অনেক দিতে হয়, কিন্তু তারপরেও তো এটি ঠেকানো যাচ্ছে না বিদেশ থেকে আসে। না, শুল্কটা কমিয়েছে। আমি একটু বলি যে সেটা হলো যে এবারে যে বাজেট পাস হয়েছে সেই বাজেটে আগে এই বিদেশি তৈরি পোশাকে সম্পূরক শুল্ক ছিল 60%, সেটি কমিয়ে এখন 40% করা হয়েছে। আমরা বলছি যে আসলে আমাদের এই যে এই দেশীয় ফ্যাশন শিল্পটি, এটি আসলে এখন একেবারেই একটি মানে প্রাথমিক অবস্থায় আছে। কতগুলো ব্যক্তি মানুষের উদ্যোগে আসলে এই জায়গাটা তৈরি হয়েছে। এখন রাষ্ট্রের সময় এসছে এই শিল্পটিকে আসলে সুরক্ষা করা, এবং সুরক্ষা করার ক্ষেত্রে আসলে শুধুমাত্র মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে সবকিছুকে খুলে দিলে হবে না। আমি চাইলেই কালকে কলকাতায় গিয়ে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারি না, অথচ আমাদের এখানে এসে হোটেলে বসে কিংবা মেলায় এবং অবৈধ পথে অধিকাংশ পণ্য আসে। আমরা বলছি যে সেগুলোর সঙ্গে প্রতিযোগিতা করা আসলে কঠিন। যখন সরকার বা শুল্ক তাহলে কমালো, তখন কি আপনারা কোনো প্রতিবাদ করেছিলেন? আমরা প্রতিবাদ করেছি, আমরা চিঠি দিয়েছি, আমরা এই বিসিসি এর মাধ্যমে, বিসিসি যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে সেই বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু আমরা আসলে তার কোনো সদুত্তর পাই। এইখানে কি থেমে গেলেন? এবং যেরকম হয়েছে যে মানে এই বিষয়টি এরকম, আমরা আসলে আমাদের কাছে যা মনে হচ্ছে এই শিল্প খাতটির ব্যাপার আসলে সরকারের কোনো নজর নেই।
কারণ এই শিল্প খাতটি এখন কত বড় হয়েছে সেটি সরকারের কোনো স্টাডি নেই, কোনো প্রকার ডাটা নেই। এবং এখানে দেখা যাচ্ছে যে আসলে আমাদের এখানে কত মানুষ আসলে যুক্ত, আমাদের এখানে সারা বছরে কত টার্নওভার হয়, এই বিষয়গুলো আসলে যথাযথ পরিসংখ্যান সরকারের কাছে নেই এবং বেসরকারিভাবেও সেটি তৈরি হয়নি। এবং পাশাপাশি এরকম যে ধরেন যে আমরা দেশের যে ব্র্যান্ডগুলো প্রোডাক্ট বিক্রি করলে আমাদের 5% ভ্যাট দিতে হয়, আর বিদেশি পোশাক বিক্রি করলে আপনাকে 4% ভ্যাট দিতে হয়। এবং এই যে বৈষম্য, হ্যাঁ, এরকম বৈষম্যগুলো খুব স্পষ্ট। তার মানে সরকারের কোনো পৃষ্ঠপোষকতাও নেই এই খাতে, না, এবং এই খাত যাতে আরো দাঁড়াতে পারে সেই জন্য তাদের কোনো ব্যবস্থা নেই। আমরা এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ে একটি আবেদন করেছি যে এই শিল্প খাতটিকে আসলে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হোক। পৃথিবীর অন্যান্য দেশে এমনকি ধরেন যে ইংল্যান্ডের দেখা যাচ্ছে যে ইংল্যান্ডের রানীর একটি বিশেষ তহবিল থাকে এই খাত বিষয়ে। আমাদের প্রতিবেশী ভারতে আসলে এটির বিশেষ অনেক রকম সুযোগ সুবিধা আছে। আপনি হয়তো শুনে থাকবেন যে এই 2-1 দিনের মধ্যে ইন্ডিয়ায় ঘোষণা হয়েছে হ্যান্ডলুম দিবস, হ্যান্ডলুম ডে একটি ঘোষণা হয়েছে। হ্যাঁ, তার মানে আসলে রাষ্ট্রকে এটি আসলে সুরক্ষা করতে হবে। জি চন্দ্রশেখর দা, আমাদের জামদানির একসময় সারা পৃথিবী জোড়া, মসলিনের সারা পৃথিবী জোড়া খ্যাতি ছিল, এখন জামদানিও কি সেই জায়গায় পৌঁছে নেওয়ার জন্য কিছু করা যায়? পৃথিবী জোড়া খ্যাতি ছিল, এটা আমরা ইতিহাসে পাই, অনেক রেফারেন্স বইতে রেফারেন্স হিসাবে এই বিষয়টা এসছে যে ওয়ার্ল্ড টেক্সটাইল যখন বিষয়টা বিবৃত হচ্ছে। কিন্তু এখন জামদানিটা আন্তর্জাতিকভাবে মানুষের যে জীবনযাপনের ব্যবস্থাপনা, সেইখানে জামদানিটা ঠিক সেভাবে ম্যাচ হচ্ছে না। মানে ওদের তখন রাজারা মানে জামদানি মসলিনের যখন সময়, তখন কিন্তু ইউরোপে যে লাইফস্টাইল ছিল, জীবনযাপনের প্রণালী ছিল, তাদের ক্ষমতা ছিল না মসলিন ব্যবহার করার। মসলিন ব্যবহার করতো শুধুমাত্র সবচাইতে সম্পদশালী এবং রাষ্ট্রের যারা উপরে ছিল তারা। আমাদের দেশেও তাই, মোগল সম্রাটরা সেগুলি ইউজ করতে পারতো, ব্যবহার করতে পারতো। তো সুতরাং জামদানিটা মোটামুটি সেই দিক থেকে এখনকার সময়ে আমাদেরই নিজস্ব আবহাওয়া, নিজস্ব পোশাক পরিচ্ছদের সাথে তাহলে সেই জায়গায় আমাদের টাঙ্গাইলের শাড়ি অথবা মিরপুরের বেনারসি কি সেই সব জায়গায় পৌঁছানোর কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে? ওরা না, বিদেশে আপনাকে দেখতে হবে যে তাদের কাপড় মানে ফ্যাশন বলবো না, তাদের যে পোশাক পরার যে রীতিনীতি, সেই রীতিনীতির সাথে আমাদের এই কাপড়গুলোর সামঞ্জস্যতা কম। কারণ ওরা শাড়ি পরবে না, আর শাড়ি একটা কমপ্লিট প্রোডাক্ট। এখন শাড়ি কেটে যদি গাউন বানায়, তাহলে গাউন কিন্তু বানাবে ইয়ার্ডেজ ম্যাটেরিয়াল দিয়ে, মানে থান কাপড় থেকে। তো শাড়ি কিন্তু থান কাপড় নয়, জামদানিও কিন্তু তাই। কিন্তু জামদানি প্রথম দিকে মসলিন যখন ছিল, তখন সে কিন্তু কমপ্লিট প্রোডাক্টে ছিল না, ইয়ার্ডেজ ম্যাটেরিয়ালেই ছিল। কিছু কিছু কমপ্লিট প্রোডাক্ট ছিল, পাগড়ি, কোমর বন্ধের জন্য, তারপরে শাড়িও আসলো কিছুটা। এখন যদি আপনি বলছেন আসলে মূলত যে আমাদের কটেজ ইন্ডাস্ট্রি বা হ্যান্ডলুমের জিনিস কিভাবে আন্তর্জাতিক বাজারে যেতে পারে, নিশ্চয়ই যাবে না কেন, এবং কিছু কিছু যে যাচ্ছে না তাও না, কিন্তু সেটা সীমিত। কারণ ওখানকার যেভাবে কোয়ালিটিটাকে তারা বিবেচনা করে, বা ইন জেনারেল মার্কেটে এটার ওয়াশিং ইনস্ট্রাকশন, মানে পিওর কটন বা হ্যান্ডলুম কটনের ওয়াশিং ইনস্ট্রাকশনটাও সেটা কতটুক মেশিনে, ওয়াশিং মেশিনে টলারেন্সটা রাখতে পারবে, এগুলি অনেকগুলো ফ্যাক্টর। আসলে আমাদের দক্ষিণ এশিয়ার বাইরে এটির ব্যবহার সীমিত। অন্য ফরম্যাটে যেও যদি এই কাপড়গুলি ইউজ করা যায় তাহলে কি পসিবল? না, কারণ আপনি তো জানেন যে গ্রামীণ চেক, মাদ্রাস চেকের বিকল্প হিসাবে আমেরিকাতে একটা বাজার করার বেশ চেষ্টা করেছিল অনেকদিন আগে, এবং তখন থেকে গ্রামীণ চেক কথাটার উদ্ভব হয়। কিন্তু এখানে একটা চেক তৈরি করতে গেলে যদি 8 বার মাকু মানে শাটল চেঞ্জ করতে হয়, এবং অ্যাকুরেসিও যদি রাখতে হয়, ওই স্কিলটা ওই সামগ্রিকভাবে অতভাবে ডেভেলপড হয়নি। আমরা আবার আলোচনায় ফিরবো, আরেকটি বিরতি নিতে হচ্ছে আমাকে। বিরতির পর আরো কথা হবে অতিথির সাথে, সাথেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন ডেডলাইন ঢাকা। আজাদ ভাই, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের আমাদের দেশীয় ঐতিহ্যের যে পোশাকগুলো এগুলো আন্তর্জাতিক বাজারে যাওয়ার সম্ভাবনা কতটুকু। এবার একটু সমস্যা নিয়ে কথা বলতে চাই। আপনারা যারা কাজ করছেন, আপনারা দেশীয় ব্র্যান্ডকে জনপ্রিয় করবার চেষ্টা করছেন সাধারণ মানুষের কাছে, আপনাদের সমস্যাগুলি কি কি আছে সেটি জানতে চাই। সমস্যা প্রথমত হলো যে আসলে এই ইন্ডাস্ট্রিটি তো আসলে খুব অল্প সময়ের মধ্যে বেড়ে উঠেছে এবং এটি আসলে রাষ্ট্রের নজরের বাইরেই বেড়ে উঠেছে, মানে ব্যক্তি টাকায়, উদ্যোগেই মূলত। ব্যক্তি উদ্যোগে। এখানে হয়েছে যে এখন আসলে যেরকম এই শিল্প খাতটির আসলে একটি সুনির্দিষ্টকরণের বিষয় আসছে, যে আমরা আসলে এটিকে আসলে কি নামকরণে ভূষিত করব, যে এই শিল্প খাতটি, হ্যাঁ, সেটি একটি প্রধান অন্তরা হয়ে দাঁড়াচ্ছে, যে আমরা আসলে সেই জায়গাটি এখন আসলে তুলে ধরতে পারছি না, এবং সরকারও আমাদেরকে সেই রকম কোনো প্রকার ব্যবস্থা করতে পারে। আইডেন্টিটি ক্রাইসিস, আইডেন্টিটি ক্রাইসিস থাকছে, এবং যার ফলে এরকম ঈদের মতো বড় বড় উৎসব আসলে সবকিছুর সঙ্গে সবকিছু তুলনা হয়ে যায়, মানে সব ভুলে যায় একেবারে। দ্বিতীয়ত হলো যে আমাদের এখানে আসলে যেটা দেখা যাচ্ছে যে আসলে যে মানুষগুলো কাজ করছে সেখানে আসলে এটির জন্য যে কিছু বিষয় থাকা দরকার, যে সরকারের আসলে কিছু নীতিমালা থাকা দরকার। হ্যাঁ, এই শিল্পের জন্য আসলে সরকারের কিছু রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণের বিষয় আছে, সেগুলো আসলে নেই। এখানে ট্যাক্স ভ্যাটের কিছু সমস্যা আছে, সেগুলো নেই। আমাদের যেরকম এখানে ধরেন যে ব্যাংক ঋণের তেমন কোনো ব্যবস্থা নেই, মানে আপনারা কি ব্যাংক ঋণ একটি খাত হিসেবে পান না? খাত হিসেবে পাই না, এবং আমরা ওই অন্যান্য ব্যবসার মতোই আসলে ঋণ নিতে হয়। এবং একটি বড় বিষয় হলো কি, যে এই শিল্পে প্রচুর মানুষের যেহেতু কর্মসংস্থানের সুযোগ আছে, এবং এখানে অল্প পুঁজিতে মানে অনেক শিল্প গড়ে ওঠা, এবং এর যে সহযোগী শিল্পগুলো সেখানে অনেক অল্প পুঁজিতে গড়ে ওঠা সম্ভব, কিন্তু সেখানে আসলে ব্যাংকের কোনো প্রকার সুবিধা তারা পায় না। হয়তো যারা ব্যবসা করে একটু ভালো জায়গায় এসেছে তারা একটা ঋণ পাচ্ছে, আবার সেই ঋণটা আসলে একেবারে অনেক সুদে নিতে হচ্ছে। দ্বিতীয়ত হলো যে যেহেতু এই যে উৎসবগুলোর সময় আসলে এখানে ইনভেস্টমেন্টের বিষয়টা আসলে অনেক বেশি, সেখানে স্বল্পকালীন মেয়াদের কোনো প্রকার ঋণের ব্যবস্থা থাকে না। আমরা দেখি যে কোরবানি ঈদের সময় যারা আসলে চামড়ার ব্যবসা করেন তাদের জন্য আসলে আলাদা ব্যবস্থা করা হয়, কিন্তু এই যে এত বড় ঈদ উৎসব হচ্ছে, কিংবা ধরেন বৈশাখ তখন আমাদের একটা বড় রকম উৎসব হিসেবে দাঁড়াচ্ছে, এখানে যে অনেক মানুষের যে কাজের সুযোগগুলি হচ্ছে সেইখানে সেই ব্যবস্থাগুলো আসলে নেই। এবং আমাদের এই শিল্পের যে বিষয়টি হলো যে সহযোগী শিল্প যেরকম অল্প পুঁজিতে তৈরি হতে পারে, আবার মূল শিল্পগুলো ইনভেস্টমেন্ট অনেক বেশি হতে হয়। কারণ আমরা সবাই শোরুমে যে পরিমাণ পোশাক দেখি সেই পরিমাণ পোশাক আমার স্টকে রাখতে হয়, আবার সেই পরিমাণ পোশাক আমার আসলে পাইপলাইনে রাখতে হয়, এবং আমাকে আবার এই পরিমাণ পোশাকের আসলে একটি পরিকল্পনা হাতে নিয়ে রাখতে হয়। এই যে ভিন্ন ভিন্ন স্তরের যে ইনভেস্টমেন্ট, মানে মূলধনের যে একটা সমন্বয়, সেটা আসলে খুবই মানে মুখোমুখি হতে হয়। চন্দ্রশূর দা, আপনার কাছে একই প্রশ্ন করতে চাই, আপনার দৃষ্টিতে তাদের সমস্যাগুলি কি কি আপনি দেখেন? এটা আজাদ ভাই খুব সুন্দর করে বলেছে যে সরকার রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না এই খাতটাকে একটা প্রায়োরিটাইজ সিচুয়েশনে না নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার সুবিধা অসুবিধা, একে কি ধরনের সহযোগিতা করা দরকার, কোন ধরনের প্যাট্রোনাইজেশন করলে এই শিল্প আরও বিকশিত হবে। একটা কথা আজকে অস্বীকার করার কোনো উপায় নেই যে এই সেক্টরটার সাথে অনেকগুলো মানুষ জড়িত হয়ে গেছে, এবং অনেকগুলো পরিবার এখান থেকে বেনিফিটেড হচ্ছে। তাঁতেরা বেনিফিটেড হচ্ছে, কারুশিল্পীরা বেনিফিটেড হচ্ছে, সাধারণ মানুষ যারা এই ব্যবসার সাথে বিভিন্ন স্তরে জড়িত তারা বেনিফিটেড হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশ বেনিফিটেড হচ্ছে। এখন কনজিউমাররা শুধু কনজিউমারের পৃষ্ঠপোষকতা দিয়ে এই ইন্ডাস্ট্রি সব দিক থেকে যে বেগবান হবে সেটাও যেমন সঠিক নয়, শুধুমাত্র রাষ্ট্র চেষ্টা করলেই যে এই ইন্ডাস্ট্রি দাঁড়াবে তাও নয়। এটা কিন্তু সম্পূর্ণ ব্যবস্থাপনা, সমন্বিত প্ল্যানিংও লাগবে, পরিকল্পনাও লাগবে, এবং দীর্ঘমেয়াদী প্ল্যানিং। ওনাদের যা যা প্রয়োজন, উপকরণ একটা প্রয়োজন, কৌশলগত বিষয়গুলি প্রতিবার যেন আরও ডেভেলপমেন্টের উন্নয়নের দিকে যায় সেইভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার বা সাপোর্ট দরকার। দ্বিতীয়ত হচ্ছে কি R&D সেক্টরটা, এটাতে ইনভেস্টমেন্ট বেশি লাগে, যে রিসার্চ যে বিষয়টা, সেইখানে যদি একটা সরকারি একটা খাত থাকতো বা একটা প্রতিষ্ঠান থাকতো তারা সেটাকে সাহায্য করতে পারতো। আর কাস্টমারের সচেতনতা, এটা তো মিডিয়া এটার জন্য বিরাট একটা রোল প্লে করছে দীর্ঘদিন ধরে। যে আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে ফ্যাশন ম্যাগাজিনগুলো এসে এই ট্রেন্ড অনেক বেশি, কারণ ক্রেতার সচেতনতা তো মানে জিনিসটা হচ্ছে এখন হচ্ছে ইনফরমেশনের যুগ।
যে যত বেশি ইনফরমেশন যত তাড়াতাড়ি পাবে সে সেটার দিকেই যাচ্ছে। তো সেখান থেকে আপনারা আপনাদের রোলটাও সুন্দরভাবে করছেন। আমার কাছে আগামী দিনগুলো কিন্তু আমি নেগেটিভ দেখি না, কিন্তু মানে দেশীয় পোশাক শিল্পের বিকাশ হবেই আপনি মনে করছেন? হবেই, কারণ আপনি প্রতি বছরই তো দেখছেন যে নতুন করে আরো কিছু প্রতিষ্ঠান যোগ হচ্ছে। তারপরে এইবার যেমন দেশি 10 একটা অনেকগুলো প্রতিষ্ঠান মানে কনসোর্টিয়াম, এটা আমাদের দেশের জন্য খুবই নতুন এবং সুন্দর একটা কোঅপারেটিভ পরিকল্পনা, এবং তারা সিলেটে তাদের নতুন ভেঞ্চার দিয়ে করেছে। এরকম সবাই আরো 2টো শোরুম নতুন করেছে এবার, এরকম অন্যরাও আগামীবার আরো অনেকগুলো করবে। এইভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ইন্ডাস্ট্রিটা আরো সামনে অনেক দূর যাবে এবং নিজের স্বার্থেই তাকে সংযত হয়ে পরিকল্পিতভাবে আগাতে হবে এবং ভোক্তার আকাঙ্ক্ষা পূরণের যে রসায়ন, এটাও তাকে অনেকদিন আগে থেকেই বুঝে কাজগুলি করতে হবে। মানে সচেতনতা শুধু কাস্টমারের দিক থেকে না, সচেতনতা উদ্যোক্তাদের দিক থেকেও থাকতে হবে এবং রাষ্ট্রের দিক থেকেও থাকতে হবে। তাইলে দেখবেন যে এটা অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা। আর একটি বিষয় খুব স্পষ্ট যে আমাদের এখানকার বাজারটি অনেক বড়, অনেক বড়, যে কারণে আমাদের 17 কোটি প্রতিবেশী মানুষের 17 কোটি মানুষ, আমাদের প্রতিবেশী দেশ ভাবছে যে এটি তাদের একটি বাজার। আমরা ভাবতে পারছি না, আমাদের রাষ্ট্র ভাবতে পারছে না যে এটি আমাদের বাজার। আমরা শুধু বলছি যে আমাদের বাজারে এসে অন্যরা ব্যবসা করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ব্যবসা করার যতটুকু সুযোগ আছে আমরা ততটুকু করতে পারছি সেই না। জায়গাটাই আসলে দরকার। এবং একটি বিষয় খুব নজর দেওয়ার বিষয় যে এই যে বড় বড় উৎসবগুলোকে ঘিরে প্রতিবেশী দেশগুলো থেকে যে পরিমাণ পোশাক বৈধ পথে আসে তার চেয়ে বহুগুণ বেশি পোশাক অবৈধ পথে আসে। আমরা বলছি যে এই বিষয়টিতে আসলে সরকারের আসলে খুবই মানে নজর দেওয়া দরকার, এবং সেটি দিলে হয়তো আমাদের জন্য। আমরা আবার আলোচনায় ফিরবো দাদা, আপনার কথা শুনবো। আমরা বিরতি থেকে ফিরে এসে আবার শুনছি। বিরতির পর আরো কথা হবে, সাথেই থাকুন। ডেডলাইন ঢাকায় স্বাগত আরো একবার। চন্দ্রশেখর দা, আপনার সঙ্গে জানতে চাই যে বাংলাদেশে ফ্যাশনের ক্ষেত্রে কোনো ট্রেন্ড তৈরি হয়নি, অনেকেই সেটি বলে, আপনি কি এর সাথে একমত? না, আমি মোটেও এটার সাথে একমত না। বাংলাদেশে ট্রেন্ড তৈরি হয়নি। ট্রেন্ড বলতে ওরা কি বোঝাচ্ছে যে যারাই এটা ভাবছে? এখানে পোশাক যখন মানুষ ঈদের সময় পরবে, তো সেই পোশাকগুলি পরার রীতিনীতি সে নতুন কিছু খোঁজে। তো নতুন কিছু সে আঙ্গিকের দিক থেকে খোঁজে, ম্যাটেরিয়ালের দিক থেকে খোঁজে, রঙের দিক থেকে খোঁজে। কিন্তু সে তো পায়জামা পাঞ্জাবি তো কিনছে, সে তো শাড়ি তো কিনছে। তাইলে বাংলাদেশি ট্রেন্ড বলতে আমি কাকে বোঝাবো, কি জিনিসকে বোঝাবো? মূল বিষয়টা হচ্ছে কি, ফ্যাশনের যে চলমানতা বা গতি, সেখানে তার পরিবর্তন সময়, স্থান, কাল, পাত্র, সংস্কৃতি, ঐতিহ্য, গ্লোবালাইজেশন সব কিছুকে থেকে প্রভাব নিয়ে এটা কিন্তু মুভ করে। এটা এক জায়গায় স্থবির হয়ে কখনোই বসে থাকে না। আজকে যেমন আপনি কোট পরেছেন, টাই পরেছেন, শার্ট পরেছেন, তা এখন এটা কবে থেকে এই বিষয়টাকে আমরা আত্মস্থ করলাম যে এই ধরনের একটা প্রোগ্রামে এটাও একটা পোশাক হতে পারে? নিশ্চয়ই ব্রিটিশ আসার আগে থেকে না, ব্রিটিশ আসার পর থেকে এরকম প্রতিটা টার্নিং পয়েন্টে কিছু না কিছু ইনফ্লুয়েন্স সব দিক থেকে আসে। বাংলাদেশে এই যে বুটিক ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, তারা কিন্তু তাদের ডিজাইন স্টুডিও, তাদের ডিজাইনাররা প্রতি বছরই কিছু না কিছু বাংলাদেশকে দিচ্ছে, প্রতি বছরই দিচ্ছে যখন থেকে এটা শুরু হয়েছে, আগামীতেও দেবে। তো সুতরাং বাংলাদেশে কোনো ট্রেন্ড, জিনিসটা হচ্ছে কি, মাস পিপলের যে পোশাক, মানে আপনি যখন বেরোলেন বাইরে তখন আপনি হাজারো লোক দেখছেন, তো সেই হাজারো লোক সবাই তো আর বুটিক থেকে পোশাক কিনছে না। না, ট্রেন্ড তৈরি তো হয়েছে খুব সহজে বলা যায় যে আমরা যদি আসলে বাংলাদেশের পোশাক আর বাইরের পোশাক রাখি, তা আমরা দেখেই বলি যে ও বাইরের পোশাক পরলো, তার মানে আরেকজনের দেশের পোশাক পরলো। এটা তো সহজেই আমরা মানে আইডেন্টিফাই করা যাচ্ছে। আচ্ছা, আরেকটি বিষয়, আমরা অনলাইনে কেনাকাটা এখন দেখছি যে বেশ জনপ্রিয় হয়ে গেছে। এটি কি আপনাদের ফ্যাশন হাউসগুলির জন্য কোনো মানে হুমকি কিনা? না, একেবারেই হুমকি না, বরং আমরা মনে করি সেটি আসলে একটি ভালো দিক। কারণ হলো যে আসলে এখন সারা বিশ্বে আসলে অনলাইনের বিষয়টি অনেক বেশি জনপ্রিয়। আমাদের দেশে এসছে খুব বেশি দিন হয়নি, এখনো আমরা হয়তো সেভাবে গুছিয়ে উঠতে পারিনি, কিন্তু
এই অনলাইনের একটি বড় রকম সম্ভাবনা আছে। আমাদের ঢাকা শহরের যে অবস্থা, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তারপরে আবার অনেক রকম ব্যাপার থাকে যে আমার এক্ষুনি হয়তো আমি হয়তো বাসায় বসে আছি, এমনিতেই ফ্রি আছি, তাহলে আসলে আমি একটু অনলাইন ব্রাউজ করে গিয়ে দেখলাম যে আমার এটা হয়তো ভালো লাগছে, আমি হয়তো আপনাদের প্রোডাক্টগুলি কি অনলাইনে কেউ কিনতে চাইলে সেই সুযোগ আছে? হ্যাঁ, আমাদের পোশাকগুলো সেই সুযোগ আছে। এবং এখন অনেক হাউজেরই আসলে সবারই আসলে ফেসবুক মানে ওয়েবসাইট আছে, অনলাইনে কেনার অপশন আছে, এবং সবাই আসলে এখন আগের চেয়ে অনেক বেশি এটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। এবং আমার ধারণা যে আসলে সামনে হয়তো সব ফ্যাশন হাউসগুলো এটার প্রতি জোর দিবে এবং মনোযোগ দিতে হবে। এটার একটি ভালো দিক আছে, যে সেটি হলো যে তখন আসলে পোশাক মানে হাউসগুলো যদি অনেক বেশি ভালো, নিজেরা নিজেদেরকে অনেক ভালো করে দেখতে পারে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে একটা অনলাইনে যে পোশাকের অর্ডারটা দিচ্ছে সে কিন্তু কাপড়টা ধরেও দেখতে পাচ্ছে না, কাপড়ের অ্যাকচুয়াল রংটাও দেখতে পাচ্ছে না, কারণ একটা ফটোগ্রাফিক একটা ইমেজ থেকে সে বিষয়টাকে দেখছে। এবং সেই ফটোগ্রাফিক ইমেজ সে টেলিফোনেই দেখুক বা তার কম্পিউটারেই দেখুক, সেখানকার কালার রেজুলেশন অনুযায়ী কিন্তু সে সেটাকে দেখছে। এরপর যখন সে অর্ডারটা দেওয়ার পরে প্রোডাক্টটা তার কাছে আসলো, তখন ওই প্রোডাক্টের নানা রকমের বিষয়গুলি তাকে কিন্তু সবসময় হ্যাপি করতে পারে না। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, জানতে চাই যে আমাদের বিদেশি যে ডিজাইন তাকে বর্জন করে দেশীয় পণ্য, দেশীয় সংস্কৃতিকে যদি জনপ্রিয় করতে চায় তাহলে কি করা দরকার এখন? এর জন্য কিছু করার দরকার নেই, শুধু এই একটা জিনিস করলেই সবকিছু হয়ে যাবে। যে উদ্যোগের প্রতিষ্ঠানগুলি প্রোডাক্টটা ক্রেতার হাতে তুলে দিচ্ছে, তারা নিজেদের ব্যাপারে যথেষ্ট যত্নশীল এবং অ্যাকাউন্টেবল হবে কাস্টমারের কাছে, যে আমি যাই দিচ্ছি, যেই প্রাইসেই দিচ্ছি, সঠিক দিচ্ছি। আর কাস্টমারের তাদের প্রতি যে পৃষ্ঠপোষকতা, সেটা হচ্ছে সে তার ওয়ার্ড্রবের মিনিমাম 60% দেশের জিনিস রাখবে। এই দুটো যদি হয়ে যায়, এর সাথে যদি সরকারের প্রচ্ছন্ন আশীর্বাদ থাকে, বিভিন্নভাবে সহযোগিতা থাকে, তাহলে এই সেক্টর অনেক বড় সেক্টরে পরিণত হবে একদিন। রাজু ভাই, সব শেষ কথা আপনার কাছে শুনতে চাই। মানে আমার মনে হয় যে আমি আসলে একটি অনুরোধ করতে চাই সবার কাছে, যে রাষ্ট্রের যারা প্রধান আছেন, রাষ্ট্র যারা চালাচ্ছেন, রাজনীতিবিদরা যারা আছেন, তারা যদি দেশীয় পোশাক ব্যবহার করেন, তারা যদি দেশীয় পোশাক তার পরিচিত জনদেরকে উপহার দেন, এবং রাষ্ট্র যে বিভিন্ন দেশে উপহার সামগ্রী দিয়ে থাকেন, সেটি যদি আসলে আমাদের দেশীয় পোশাকের বিষয়টি বিবেচনায় রাখেন, এবং আমাদের যারা আসলে এই দেশে সংস্কৃতি কর্মী, শিক্ষাবিদ এবং যারা আসলে এই সমাজের অগ্রবর্তী মানুষ, তারা যদি আসলে দেশীয় পোশাকের ব্যবহারকে বৃদ্ধি করেন, তাহলে এই শিল্প খাতটির অপার সম্ভাবনা আসলে আমাদের সামনে। এবার ঈদের বাজারটা কিরকম, বেচা কিনা কিরকম? এবার ঈদের বাজার আমাদের কাছে এখন পর্যন্ত ভালো, এবং আমাদের ধারণা যে এবার দেশীয় পোশাকের বাজারটি আগের চেয়ে অনেক গত বছরের চেয়ে যথেষ্ট ভালো। আমরা আশা করব এটি যাতে চলমান থাকে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।